কোটা প্রশ্নে আদালতের রায় না আসা পর্যন্ত সরকারের কিছু করার নেই বললেন প্রধানমন্ত্রী। সহিংসতার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি। বঙ্গভবন থেকে বেরিয়ে 24 ঘন্টার আলটিমেটাম কোটা বিরোধীদের, না বুঝেই আন্দোলন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। 3000 বাংলাদেশি কর্মী নেবে ইউরোপের 4 দেশ। 2032 পর্যন্ত অব্যাহত থাকতে পারে জিএসপি সুবিধা। নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি, হামলাকারী শনাক্ত, প্রশ্নের মুখে সিক্রেট সার্ভিস। ইউরোপ আমেরিকা শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চোখ ফুটবল প্রেমীদের, আরও একবার মেসি ম্যাজিক দেখার অপেক্ষা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদ। আপনাদের সঙ্গে আছে রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সঙ্গে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: কমেছে সঞ্চয়পত্র বিক্রি, মূল্যস্ফীতির সাথে সঙ্গতি রেখে সুদের হার বাড়ানোর পরামর্শ। কোটার বিষয়ে আদালতের রায় মেনে নিতে হবে, অন্যথায় বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা আন্দোলনে মুক্তিযোদ্ধাদের বিরোধিতাকারীদের হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। দুর্নীতির প্রকাশে সরকারের ইমেজ নষ্ট হবার কিছু নেই বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সম্প্রতি চীন সফর নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন। সফরের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী। চীন সফরের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে সমালোচনার জবাব দেন সরকার প্রধান। ভারতে গেলাম, তাদের সাথে আমার সম্পর্ক বলে আসলে ভারতের কাছে দেশ বেঁচে দিছি। আর চীনে গেলাম, বলে কিছুই দেয় নাই। তো এটা তো বলেই আসছে। আর ভারতের কাছে দেশ বেচা, গোলামি স্বাক্ষর করা, চুক্তি স্বাক্ষর করা, এগুলি বাতিল করতে হবে সেই কথাও বলা। তো এটা তো একটা শ্রেণীর লোকের, এটা তাদের এক ধরনের মানসিক অসুস্থতা বলে মনে করি। এটা সম্পূর্ণ মানসিক অসুস্থতা ছাড়া এভাবে বানোয়াট কথা কেউ বলতে পারে না। তাদের প্রতি করুণাই হয় আমার। উন্নয়ন মানেই সমালোচকদের দৃষ্টিতে সর্বনাশ উল্লেখ করে ভারত বিরোধীরা দেশটির গণমাধ্যমকে গুরুত্ব দেওয়ার পেছনে উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ভারতের পত্রিকায় কি লিখেছে সেটা নিয়ে আবার মাথা ব্যথা না। তবে যারা ভারত বিরোধী বক্তৃতা দিয়ে আবার ভারতের লেখা পড়ে আবার কমেন্ট করে, তো তাদের নীতিটা কি সেটা একটু বোঝা উচিত। কোটার বিষয়ে আদালতের রায় মেনে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি আন্দোলনে বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন সরকার প্রধান। যখন মামলা করার পরে কোর্ট, উচ্চ আদালত কোনো রায় দেয় বা কোর্টের যখন কোনো রায় হয়, সাধারণত সেই রায়ের বিরুদ্ধে এক্সিকিউটিভ অথরিটির এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই, কারণ কোর্টেই সমাধান করতে হবে। এখন যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না, বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা, বিধিমালা বা ধারা থাকে সেটা, বা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই। দুর্নীতি প্রসঙ্গে বঙ্গবন্ধু কন্যা বলেন, অন্যায় করলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, এতে ইমেজ নষ্ট হবার কিছু নেই। অনেক সময় এগুলি ধরতে গেলে অনেকে বলবে এটা প্রচার হলে ভালো হবে না, ইমেজ নষ্ট হবে, অমুক হবে। আমি তাতে বিশ্বাস করি না। বলে কিসের ইমেজ নষ্ট হবে? অন্যায় বা অবিচার যেটা করবে তাকে আমি ধরবই, তাতে আমার উপরে যত মানে ইমেজ হোক কী হোক এটা আমি পড়া করবো না। তাদের ধরতেই হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে, কারণ এগুলি যদি সয়ে নেওয়া যায় তাহলে এটা চলতেই থাকবে। এটা যাতে আগামী চলতে না পারে তার জন্য ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এটা অনেকে মনে করতে পারে যে আমাদের সময় না, এটা শুরু করছে সেই জিয়াউর রহমানের আমল থেকেই। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর গুলিবর্ষণের ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রপ্তানি আয় আরও বাড়াতে পণ্য বাজার বহুমুখীকরণের উপর জোর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার 2021-2022 অর্থ বছরের জন্য জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি। পৃথিবীর কোন কোন জায়গায় কি কি পণ্যের চাহিদা আছে তা খুঁজে বের করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মেহেদি হাসানের রিপোর্ট।
বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে 2021-22 অর্থবছরের জন্য নির্বাচিত করা হয় 77 প্রতিষ্ঠানকে। রোববার রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে প্রতিষ্ঠানগুলোর হাতে পদক ও ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2022-23 অর্থবছরে মোট রপ্তানি হয়েছে $55.55 বিলিয়ন, যার মধ্যে তৈরি পোশাক ছিল $46.99 বিলিয়ন। এটি ছিল মোট রপ্তানির 84.58%। প্রধানমন্ত্রী বলেন, রপ্তানির ক্ষেত্রে আমাদের শুধু একটি পণ্য ও গুটি কয়েক বাজারের উপর নির্ভরশীল থাকলে চলবে না। নতুন নতুন বাজার ও পণ্য খুঁজে বের করতে হবে। তিনি সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান। কোন দেশে কোন মার্কেট আছে, কোন দেশে কি চাহিদা আছে, সেটা খুঁজে বের করা, তাদের কাছ থেকে আমরা কি পণ্য সস্তা কিনতে পারি, আমরা কোন পণ্য রপ্তানি করতে পারি, সেইগুলি দেখা। এখন আমাদের ডিপ্লোমেসিটা হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি, এবং এক্ষেত্রে গবেষণা প্রয়োজন হচ্ছে কোন দেশে আমাদের বাজার আমরা ঢুকতে পারবো, সেটা আমাদেরও সরকারের পক্ষ থেকে আমরা করব, কিন্তু ব্যবসায়ীদেরও কিন্তু নিজেদের পার্টনার নিজেদের খুঁজে নিতে হবে। অনুষ্ঠানে গত 15 বছরে বিদ্যুৎ উৎপাদনে সরকারের সফলতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, এখন নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়াবে সরকার। এবং রিনিউয়েবল এনার্জি আমরা সেটার উপর জোর দিচ্ছি। আপনারা জানেন যে সোলার প্যানেল, বায়ুচালিত বিদ্যুৎ, অথবা নতুন একটা আসছে হাইড্রোজেন বিদ্যুৎ, সেটার জন্য আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, দেশের সব ভূমিহীন গৃহহীন মানুষকে বাড়ি দিয়েছে সরকার। এ ধরনের নানা উদ্যোগের মাধ্যমে অতি দারিদ্র্যের হার 25.1% থেকে 5.6% নামিয়ে আনা হয়েছে। আগামীতে দেশে কোনো অতি দরিদ্র থাকবে না বলে আশা তার। অতি দারিদ্র্যের হার যেটা 25.6% ছিল, আমরা 25.1% ছিল, সেটা আমরা মাত্র 5.6% নামিয়ে এনেছি। ইনশাআল্লাহ অতি দরিদ্র বলে বাংলাদেশে কেউ থাকবে না, এটা আমাদের সিদ্ধান্ত। পরিবেশ বান্ধব পণ্য পাটকে বাজারজাত করতে পারলে এ খাতে রপ্তানি আয় অনেক বাড়ানো সম্ভব বলেও জানান প্রধানমন্ত্রী। জুট জিনোম আমরা আবিষ্কার করেছি, এই পাট থেকে বহু ধরনের পণ্য এখন তৈরি হয়। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গভবনে স্মারকলিপি দিয়ে বেরিয়ে কোটা সংস্কারের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় তারা। একই সঙ্গে মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জাতীয় সংসদে জরুরি অধিবেশন আহ্বান করে আইন প্রণয়নের জন্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 12 জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে স্মারকলিপি পৌঁছে দেন। পরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ব্রিফিংয়ে আন্দোলনকারীরা জানান, সংস্কারের এখতিয়ার সরকারের। আইন বিভাগের মাধ্যমে সংসদে আইন পাশের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনকারীরা। আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে 24 ঘন্টার জন্য একটি সুপারিশ করেছি যে আগামী 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। এ সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়। আমরা এতে আরো 24 ঘন্টা বাড়িয়ে দিচ্ছি আজকে, এবং এই 24 ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। এর আগে দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা শুরু করে শাহবাগ, মৎস্য ভবন, হাইকোর্ট মোড় হয়ে গুলিস্তান জিপিওর সামনে প্রথম পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর তারা ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের পথে এগুতে থাকে। এ সময় যান চলাচলের বিঘ্ন ঘটে, বিপাকে পড়েন সাধারণ পথচারীরা। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা।
কোটা আন্দোলনকারীদের ভুল পথে নেওয়া হচ্ছে, তারা না বুঝে আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2024 উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আন্দোলনরত শিক্ষার্থীদের কারা উস্কানি দিয়েছে, কারা দায়ী সে বিষয়ে তদন্তের পর তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি। তারা যেগুলি করছে এগুলো মনে হয় তারা না বুঝে করছে। এটা পরিষ্কার হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দিয়েছে 8 তারিখে এটার একটা রায় ঘোষণা করবে, শুনানি হবে। সেই শুনানি দিয়ে তাদেরকেও পার্টিসিপেট করতে বলছে, সেগুলি না করে তারা রাস্তা অবরোধ করছে। এগুলি সব কিছুই কিন্তু এখন বিচার বিভাগের হাতে, আমাদের হাতে কিছু নেই। কিছু থাকলে আমরা সেটার ব্যবস্থা করব। 2018 সালে কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে দেওয়া 27 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রোববার বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই রায় প্রকাশ করা হয়। এর আগে গত 11 জুলাই কোটা নিয়ে আংশিক রায় প্রকাশ করেছিল হাইকোর্ট। সে রায়ে বলা হয়েছিল, সরকার চাইলে কোটা পদ্ধতির পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে, কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারবে। বিচারপতি KM কামরুল হায়দার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন। এর আগে গত 5 জুন হাইকোর্টে এক রায় বলেন, কোটা বহাল থাকবে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 9ম থেকে 13তম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালের 4 অক্টোবর পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে রিট করেন চাকরি প্রত্যাশী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম সহ 7 জন। ইউরোপীয় ইউনিয়নের 4টি দেশ 3000 বাংলাদেশি কর্মী নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পরও 2032 সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যে EU এর GSP সহ বিদ্যমান অন্য সুবিধাগুলো অব্যাহত থাকার সম্ভাবনাও দেখছেন তিনি। রাজনীতিতে কোনো সংঘাত না চাওয়ায় উল্লেখ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলায় নিন্দা জানান পররাষ্ট্রমন্ত্রী। মানিক শিকদারের রিপোর্ট। রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে বিদায়ী সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। পরে গণমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী জানান, ইটালি, জার্মানি, গ্রিস ও রোমানিয়ায় বাংলাদেশ থেকে 3000 কর্মী নেওয়ার কথা জানিয়েছে EU রাষ্ট্রদূত। ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে আমাদের দেশ থেকে কর্মী নেওয়ার বিষয়টি আলোচনা হয়েছে। আপাতত ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে 3000 কর্মী নেওয়ার ব্যাপারে আমরা সম্মত হয়েছি। বিমস্টেক কান্ট্রিগুলোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আলোচিত হয়েছে সেটি হচ্ছে কানেক্টিভিটি। রোহিঙ্গা সংকট নিরসনে অগ্রগতির কথাও তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায়, তবে এখন যে রাখাইন প্রভিন্সে, আরাকান স্টেটে যে পরিস্থিতি, সেটি আসলে রোহিঙ্গাদেরকে এই মুহূর্তে সেখানে পাঠানো একটু ঝুঁকিপূর্ণ। নির্বাচনী সমাবেশে গুলিবর্ষণে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহত হওয়ার ঘটনায় বাংলাদেশের অবস্থান পরিষ্কার করেন ডক্টর হাসান মাহমুদ। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ভায়োলেন্স সেভাবে ছিল না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উপর যে হামলা, আমরা অবশ্যই উই হ্যাভ ডিপ কনসার্ন এবং আমরা এটার নিন্দা জানাই। কোটা আন্দোলন নিয়ে বিএনপি রাজনীতি করছে বলেও মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। এখন যে আন্দোলন হচ্ছে এটির কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার নির্বাচনী প্রচারে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলিবর্ষণের ঘটনায় বইছে নিন্দার ঝড়। এরই মধ্যে হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে FBI। 20 বছর বয়সী ওই যুবকের নাম থমাস ম্যাথিউ ক্রুকস। পুলিশের গুলিতে নিহত হামলাকারী ট্রাম্পের দলের রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটার ছিলেন। এদিকে ট্রাম্পের ওপর এই হামলা নভেম্বরে মার্কিন নির্বাচনে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এছাড়া পরিবর্তন আসতে পারে নির্বাচনী প্রচারেও। বাকিটা জানাচ্ছেন আশরাফ শুভ। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বাটলার এলাকায় নির্বাচনী প্রচারের সময় বন্দুক হামলার শিকার হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক গুলি ছোড়া হলেও একটি গুলি ট্রাম্পের ডান কান ফুটো করে বেরিয়ে যায়। গোয়েন্দা সদস্যদের সহযোগিতায় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন আহত ট্রাম্প। হামলার ঘটনায় ট্রাম্পের সমাবেশে নিহত হন এক সমর্থক, গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। এই ঘটনাকে হত্যা চেষ্টা অভিহিত করেছে FBI। হামলার পরপরই নিরাপত্তা কর্মীদের গুলিতে নিহত হয় হামলাকারী 20 বছর বয়সী যুবক টমাস ম্যাথিউ ক্রুকস।
তিনি পেনসিলভেনিয়ার বেথেল পার্ক এলাকার বাসিন্দা। ট্রাম্পকে যে ভবন থেকে গুলি ছোড়া হয় মঞ্চ থেকে তার দূরত্ব 120 থেকে 150 মিটার। হামলার আগে ছাদে আরেক ব্যক্তিকে রাইফেল নিয়ে হামাগুড়ি দিতে দেখে প্রত্যক্ষদর্শীরা। এই অবস্থায় ট্রাম্পের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে সিক্রেট সার্ভিস। এদিকে ট্রাম্পের সমাবেশে গুলির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ অনেকে। ট্রাম্পের ওপর হামলাকে অসুস্থ মানসিকতা বলেছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঘটনার পর ট্রাম্পকে ফোন করেন বাইডেন। তবে এই হামলার জন্য বাইডেনকে দুষছেন রিপাবলিকান জ্যেষ্ঠ নেতারা। এদিকে হামলার ঘটনার পর সামাজিক মাধ্যমে বিভিন্ন ভুল তথ্য এবং ভিডিও প্রকাশ পেয়েছে। এই অবস্থায় নেটিজেনদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মার্কিন সরকার। আশরাফ শুভ, 21 টেলিভিশন। কয়েক ঘন্টার ব্যবধানে মাঠে গড়াচ্ছে ইউরোপ ও আমেরিকান শ্রেষ্ঠত্বের আসরের ফাইনাল। সোমবার সকাল 6টায় কোপা আমেরিকায় টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্যে আর্জেন্টিনা লড়বে কলম্বিয়ার বিপক্ষে। এটি বিশ্বজয়ী ফরওয়ার্ড ডি মারিয়ার শেষ ম্যাচ, হতে পারে মেসিরও। এমন ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না আলবিসেলেস্তারা। এদিকে ইউরো চ্যাম্পিয়নশিপের মুকুট জয়ের লড়াই আজ রাত 1টায় স্পেনের প্রতিপক্ষ ইংল্যান্ড। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভিকারুন্নিসার 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলই থাকলো, সুযোগ পাবেন অপেক্ষমানরা। বন্যায় ভাসছে মধ্যাঞ্চল, বাড়ছে নদী ভাঙন, কুড়িগ্রামে তলিয়ে 8,000 হেক্টর জমির ফসল। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। বয়সের নিয়ম না মানায় ভিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীতে 169 শিক্ষার্থীর ভর্তি বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীদের অভিভাবকদের করা 2টি লিভ টু আপিলই খারিজ করে দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ। আইনজীবী মোহাম্মদ রফিউল ইসলাম জানান, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা ওই 2টি আবেদনই শুনানি শেষে খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে স্কুল কর্তৃপক্ষ যে 169 জনের ভর্তি বাতিল করেছিল সেটা বাতিলই থেকে যাবে। আর অপেক্ষমান তালিকায় যারা রয়েছেন তারা 169 আসনে ভর্তির সুযোগ পাবেন। প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি সহ 3 দফা দাবিতে আন্দোলন আরও 4 দিন অব্যাহত রাখবেন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। রোববার বিকেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 6.5 ঘণ্টাব্যাপী সিরিজ বৈঠকের পর রাত 11টার দিকে সিদ্ধান্ত জানান শিক্ষক নেতারা। তারা জানান, ক্লাস, পরীক্ষা ও সকল একাডেমিক কার্যক্রম বর্জন করে কর্মবিরতি চলবে। 4 দিন পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফেডারেশনের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নিয়ে পর্যালোচনা করা হবে বলেও জানান তারা। আমাদের প্রায় 6.5 ঘন্টা আমরা সভা করেছি। সভাতে যে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের সর্বাত্মক আন্দোলন চলবে। আমরা 4 দিন পরে সবগুলো বিশ্ববিদ্যালয় ফেডারেশনে আবার সভা করব। সভা করার পর সেখানে যদি কোনো নতুন সিদ্ধান্ত আসে সেটা আমরা তখন আপনাদেরকে প্রকাশ করব। আর প্রত্যয়ের যে নতুন সিদ্ধান্ত সে ব্যাপারে আমরা পর্যালোচনা করি, তারপর আমরা বলব। উত্তরাঞ্চলে নদ নদীর পানি কমলেও মধ্যাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দুর্গত এলাকায় দুর্ভোগ কমেনি মানুষের, কোথাও আবার তীব্র হয়েছে নদী ভাঙন। আগামী 24 ঘন্টায় পরিস্থিতি আরও উন্নতি হতে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। উত্তরের জেলা কুড়িগ্রামে নদ নদীর পানি কমতে শুরু করলেও ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি থাকায় বাড়িঘরে ফিরতে পারছেন না বানভাসীরা। জেলায় 8,000 হেক্টর জমির পাট, আমন বীজতলা, মরিচ, করলা, পটল সহ বিভিন্ন সবজির আবাদ নষ্ট হয়েছে। বাড়ি তলাইছে, এখন তো পানি শুকিয়ে বের নিয়েছে, তা তো বাড়িতে হাডুখানিক পানি আছে। গরু ছাগলের সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা।
সিরাজগঞ্জে 2 সপ্তাহ ধরে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় দুর্ভোগ বেড়েছে দুর্গত এলাকায়। সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরে কয়েক হাজার ঘরবাড়ি নিমজ্জিত। বন্যার পানি আমরা হাঁটা চলা করতে করতে আমাদের গা হয়ে গেছে, খালি চুলকায়, হাঁটা চলা কষ্ট হয়, আবার স্কুলে যাওয়া কষ্ট হয়। গাইবান্ধায় নদ নদীর পানি কিছুটা কমলেও অনেক বাড়িঘর জলমগ্ন থাকায় ফিরতে পারছেন না বাসিন্দারা। কমেনি বানভাসীদের দুর্ভোগ। চোর ডাকাতের ভয়ে রাত জেগে পাহারা দিতে হয় গবাদি পশু। গরু ছাগল নিয়ে থাকাটা খুব মনে করে যে বিধি কিস্তি, ডাকাতিদের ভয় লাগে। 4-5টা গরু আছে, তার মধ্যে ফের ডাকাতের ভয় লাগে। নদী পানি চারিপাশে। টাঙ্গাইলে সব নদ নদীর পানি কমলেও যমুনা, ঝিনাই ও ধলেশ্বরীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার 6 উপজেলার 47,000 মানুষ এখনও পানিবন্দী। বন্যার কারণে 72টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। পানিবন্দী মানুষের কাছে সরকারের ত্রাণ ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। রাজবাড়ীতে পদ্মার পানি সামান্য বেড়ে দৌলতদিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। এতে জেলার সদর, গোয়ালন্দ, কালুখালী ও পাংশা উপজেলার নিম্নাঞ্চলের নতুন এলাকা প্লাবিত হয়েছে। এদিকে 2 মাসে 3 দফা বন্যা আঘাত হানে সিলেটে। জেলা প্রশাসনের তথ্য মতে এখনও 5 লাখ মানুষ পানিবন্দী। 200 আশ্রয় কেন্দ্রে বসবাস করছে 8,000-এর বেশি মানুষ। অমলশীত ও ফেঞ্চুগঞ্জে কুশিয়ারার পানি টানা 15 দিন ধরে বিপদসীমার উপরে। কত কষ্ট করি আমরা রইলাম, সাইরবাদি বাঙ্গা যত জিনিসপত্র আছে সব আমরা দুইয়া লইয়া যাই। সাথে রয়েছে বড় পানি। সমর ইসলাম, 21 টেলিভিশন। সুদের হার তুলনামূলকভাবে কম হওয়ায় সঞ্চয়পত্র বিক্রি কমছে। বিক্রির চেয়ে গ্রাহকরা ভাঙাচ্ছেন বেশি, ফলে এ খাত থেকে প্রত্যাশিত ঋণ পাচ্ছে না সরকার। এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতির সাথে সঙ্গতি রেখে সঞ্চয়পত্রের সুদের হার বাড়ানো প্রয়োজন বলে বলছেন অর্থনীতিবিদরা। মেহেদী হাসানের রিপোর্ট। সুদের চাপ কমাতে সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফা প্রায় 11% থেকে কমিয়ে 9 থেকে 10% নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি 5 লাখ টাকার বেশি সঞ্চয়পত্রের ক্ষেত্রে উৎসে কর 5% থেকে বাড়িয়ে 10%, সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক এবং সঞ্চয়পত্র কেনাবেচায় সব লেনদেন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে করার বাধ্যবাধকতা আরোপ করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে গেল 1 বছর ধরে মূল্যস্ফীতি 10% ছুঁই। ব্যাংকের সুদ বাজার ভিত্তিক করে দেয় কোনো ব্যাংক আমানতে 10 থেকে 13% পর্যন্ত সুদ দিচ্ছে। পাশাপাশি সরকারের ট্রেজারি বিল বন্ডেও 12 থেকে 13% পর্যন্ত সুদ মিলছে। ফলে গত অর্থ বছরে সঞ্চয়পত্র থেকে 18,000 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হলেও পরে কমিয়ে 7,310 কোটি টাকা করা হয়। তবে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের গেল মে মাস পর্যন্ত হিসাব বলছে সঞ্চয়পত্রের নিট বিক্রি ঋণাত্মক 17,742 কোটি টাকা। বিক্রির চেয়ে ভাঙানো হয়েছে বেশি। গ্রাহকরা বলছেন ব্যাংক ও বন্ডের সাথে সমন্বয় করে সঞ্চয়পত্রের সুদ হার কিছুটা বাড়ানো দরকার। ব্যাংকে আমরা অনেক সময় সিকিউর মনে করি না, এই জন্য সঞ্চয়পত্র রাখি, কিন্তু সঞ্চয়পত্রের রেশিওটা যেটা আছে এটা রিভাইভ করা দরকার। আমাদের তো অন্য কোনো যেমন কাজের নাই, মনে করেন যে টাকা আছে আমরা এখানে আগের থেকেই রাখছি, ঠিক আছে, এটা অবশ্যই উচিত এটা রিভিউ করা। অনেক কঠিন অবস্থা, দ্রব্যমূল্যের যেই দাম, সেই হিসেবে সঞ্চয়পত্রের রেট যদি দিনের পর দিনে এভাবে কমতে থাকে তাহলে দেখা যাবে যে আজকে সঞ্চয়পত্র জমা দিলাম, একদিন আর জমা দেওয়ার সঞ্চয়পত্র থাকবে না, এটা ভেঙে খেয়ে ফেলতে হবে। চলতি অর্থ বছরের বাজেটে সঞ্চয়পত্র থেকে 15,000 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা আছে সরকারের, কিন্তু সুদের হার না বাড়ালে লক্ষ্যমাত্রা পূরণ কঠিন হবে বলছেন অর্থনীতিবিদরা। এমনি তো ইনফ্লেশন আপনি একেবারে 10-এর ঘরে, সেখানে যদি আপনার ইন্টারেস্ট যদি 10-এর কম পাওয়া যায় তাহলে তো এটা মানুষ আর যাবে না, অর্থাৎ নিঃস্ব হয়ে যাবে। সেক্ষেত্রে একটি সমন্বয় করা উচিত ব্যাংকের যে বাজারের সঙ্গে, এটা সমন্বয় করা উচিত। সঞ্চয়পত্র থেকে সরকার প্রয়োজনীয় ঋণ না পেলে ব্যাংক ব্যবস্থার উপর আরও বেশি চাপ পড়বে। ঋণ প্রবাহ কমবে ব্যক্তি খাতে বিনিয়োগে বলছেন অর্থনীতিবিদরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আবারও সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চলাচলের অনুপযোগী শৈলকুপার সেতু, জীবনের ঝুঁকি নিয়ে চলছে গাড়ি। মুক্তির আগে ফের গ্রেফতার ইমরান বুশরা, আদিয়ালার কারাগারে জিজ্ঞাসাবাদ। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে।
পারাপারের অনুপযোগী হয়ে পড়েছে ঝিনাইদহের শৈলকুপার স্টিলের সেতু। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলছে গাড়ি, প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। শিগগিরই সংস্কার না হলে যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কায় স্থানীয়রা। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জং ধরে ছিদ্র হয়ে গেছে সেতুর পাটাতন, ভেঙে গেছে লোহার পাত, খুলে গেছে অনেক নাটবল্টু, পুরো সেতুর বেশিরভাগ স্থান গেছে দেবে। শৈলকুপায় কুমার নদীর উপর স্টিলের সেতুটির এই বেহাল দশা কয়েক বছর ধরে। ভাঙাচোরা এ সেতু দিয়ে প্রতিদিন চলছে হাজার হাজার যানবাহন, প্রায়ই ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছে অনেকে। মাঝে মধ্যে কিছুটা মেরামত হলেও কিছুদিন পর আবারও একই অবস্থা বলে জানান স্থানীয়রা। এই ব্রিজটাতে এখন যে অবস্থাতে আমি পার হলাম, আমার তো জীবনের রিস্ক নিয়ে পার হলাম। ব্রিজ দিয়ে গাড়ি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে গেছে। যখন তখন গাড়ি ঘোড়া ভেঙে ছুড়ে, ব্রিজ ভেঙে ছুড়ে নিচে পড়ে যেতে পারে। অবস্থা খারাপ, যে কোনো মুহূর্তে পড়িয়ে মরে একটা গাড়িও বিপদ আবাদ হতে পারে। লোকজন আমরা মোটরসাইকেল নিয়ে চলতেছি, ভালোভাবে যেতে পারতেছি না, আর একটা গাড়ি আসলে আমাদের সমস্যা আছে। ওই ব্রিজ ভেঙে গেছে জায়গা, ওই জায়গাটা সাইকেল আগার জায়গা ঢুকে গেছে, সাইকেল বেঁকে হয়ে গেছে, বাইক করা যায় না, পর 4 জন টাইনে বাইক করেছি। এখনই পুনর্নির্মাণ সম্ভব নয় জানিয়ে কর্তৃপক্ষ বলছে চলাচলের জন্য মেরামত করা হবে। এই ব্রিজটা আমরা প্রতি বছরই প্রতিনিয়তই আমরা মেরামত করি, চলাচল উপযোগী করে রেখেছি। তবে আপাতত এই ব্রিজটা ভেঙে নতুন কোনো আরসিসি ব্রিজ করার আপাতত কোনো পরিকল্পনা নাই। তবে চলাচলের জন্য যেটা প্রয়োজন আমরা প্রতিনিয়ত সেটা করছি এবং ভবিষ্যতেও করব। 1995 সালে গাড়াগঞ্জ কুমারখালী সড়কের কুমার নদের উপর 112 মিটার সেতুটি নির্মাণ করা হয়। তখন সড়ক ও জনপথের অধীনে থাকলেও বর্তমানে সেতুটি এলজিইডির আওতাধীন। সমর ইসলাম, 21 টেলিভিশন। রংপুর সহ উত্তরাঞ্চলে আবারও বেড়েছে চাল সহ নিত্যপণ্যের দাম। সব ধরনের চাল কেজি প্রতি 5 থেকে 8 টাকা বেড়েছে। এছাড়া বেড়েছে ভোজ্য তেল ও মশলার দামও। এ ব্যাপারে ভোক্তা অধিকার বা প্রশাসনের নজরদারি না থাকাকে দায়ী করেছে ভোক্তারা। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। রংপুর সহ উত্তরাঞ্চলের বৃহৎ সবজি ও চালের মোকাম সিটি বাজার। এখান থেকে সব নিত্য প্রয়োজনীয় জিনিস উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার পাইকার আর আড়তদাররা কিনে নিয়ে যায়। তবে ঈদের পর থেকে আকস্মিকভাবে সব ধরনের পণ্যের দাম অস্বাভাবিক বেড়েছে। প্রতি কেজি আদা ঈদের সময় 300 টাকা কেজি দরে বিক্রি হলেও এখন 450 টাকা। রসুন বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা। কাঁচা মরিচ 250 টাকা কেজি। আলু কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেড়ে 80 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও অন্যান্য সবজির দামও বেড়েছে। ভোজ্য তেল বেড়েছে কেজি প্রতি 5 টাকা। বেড়েছে সব ধরনের মাছের দামও। ব্যবসায়ীরা বলছেন, বন্যায় সবজি ক্ষেত তলিয়ে যাওয়ায় দাম বেড়েছে। বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে, এই জন্য মরিচের বাজার বেশি। 240-260 কেজি বেচা হচ্ছে। বৃষ্টি বাদলের দিন প্রতিদিন সবজির দাম বাড়তেছে। আজ যদি হয় 50, কাল বেচা 52। অপরদিকে সব ধরনের চালের দাম কেজিতে 5 থেকে 8 টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, বৈরী আবহাওয়া আর ধানের দাম বৃদ্ধির কারণে সব ধরনের চালের দাম বেড়েছে। ধান মন প্রতি 70 থেকে 100 টাকা বেশি, আর 25 কেজি চাল ভেদে আপনার 100 থেকে 80 টাকা বেশি আর কি। ধানের দাম বাড়ার কারণে চালের বাজারটা বেড়ে গেছে। এদিকে বাজারে প্রচুর সামগ্রী থাকলেও দাম বেশি নেয় ক্ষোভ ভোক্তাদের। দেশি পণ্য আমাদেরকে এখন অধিক মূল্য ধরে নিতে হচ্ছে। রুই মাছ 350 টাকা কেজি, যেটা 200-250 টাকা কেজি ছিল। বর্ষাকালে মাছের দাম যে কমার কথা, সে বর্ষাকালে মাছের দাম অনেক বেশি। দিন বাই দিন যদি আপনার দ্রব্যমূল্যের দাম বাড়ে, তাতে আমাদের সাধারণ মানুষের জীবন খুব দুর্বিষহ হয়ে পড়তেছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধির লাগাম ধরার জন্য প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার বলে দাবি ভোক্তাদের। রত্না জামান, 21 টেলিভিশন। এ পর্যায়ে বাণিজ্য সংবাদ। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর নালিনী তফসিনের নেতৃত্বে সফররত বাণিজ্য প্রতিনিধিদের সম্মানে নৈশভোজের আয়োজন করল বাংলাদেশ থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি BTCCI। রাজধানীর একটি হোটেলে নৈশভোজে অংশ নেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এবং BTCCI সভাপতি শামস মাহমুদ সহ বোর্ডের পরিচালকরা। ডক্টর নালিনী সহ থাইল্যান্ডের প্রতিনিধিরা এই আয়োজনে কৃতজ্ঞতা জানান।
তৈরি পোশাক রপ্তানি করে জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 2021-2022 অর্থ বছরে জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করেছে লিবার্টি নিটওয়্যার। রাজধানীর ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে স্বর্ণপদক গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শামসুজ্জামান। অনুষ্ঠানে ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী, বাণিজ্য সচিব, এফবিসিসিআই সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রপ্তানি খাতে ট্রফি অর্জনকারী শিল্পপতিরা। মাইক্রোফাইবার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান লিবার্টি নিটওয়্যার প্রতিষ্ঠা লগ্ন থেকে বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টি সহ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আন্তর্জাতিক সংবাদ। খালাস পাওয়ার কয়েক ঘন্টার মাথায় ফের গ্রেফতার হলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি। শনিবার ইদ্যত মামলায় খালাস পান ইমরান খান ও বুশরা বিবি। আদিয়ালা জেল কর্তৃপক্ষ তাদের ছেড়েও দেন। 3 নম্বর গেট দিয়ে বের হওয়ার সময় বুশরা বিবি ও ইমরানকে গ্রেফতার করে জাতীয় জবাবদিহি ব্যুরো এনএবি। জানায়, রাষ্ট্রীয় পুরস্কার বিক্রি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। কারাগারেই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। গ্রেফতারের নিন্দা জানিয়েছে পিটিআই নেতা ও সমর্থকরা। মাত্র একদিন আগেই ইমরানের দল পিটিআই পার্লামেন্টে সংরক্ষিত 23টি আসনে পাওয়ার যোগ্য বলে ঘোষণা দেয় সুপ্রিম কোর্ট। গেল 8 ফেব্রুয়ারি জাতীয় পরিষদ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে পার্লামেন্টের সবচেয়ে বেশি আসনে জয়ী হয় পিটিআই নেতারা। জার্মানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে ইউরোপের রাজধানীগুলোকে টার্গেট করা হবে বলে সতর্ক করেছে রাশিয়া। সম্প্রতি ন্যাটো সম্মেলনে 2026 সাল থেকে জার্মানিতে টমাহক সহ দূরপল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দেয় হোয়াইট হাউস। প্রতিক্রিয়ায় সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার মতো যথেষ্ট ক্ষমতা রাশিয়ার রয়েছে, তবে এই সংঘাতের মাঝে পড়ে ইউরোপ ক্ষতিগ্রস্ত হবে বলে ইঙ্গিত দেন। ওয়াশিংটনের বিরুদ্ধে নতুন শীতল যুদ্ধ শুরুর অভিযোগ করেন পেসকভ। এছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গুপ্ত হত্যার হুমকি দেওয়ার বিষয়ে মস্কো সতর্ক রয়েছে বলেও জানান। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কোটা প্রশ্নে আদালতের রায় না আসা পর্যন্ত সরকারের কিছু করার নেই বললেন প্রধানমন্ত্রী। সহিংসতার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি। বঙ্গভবন থেকে বেরিয়ে 24 ঘন্টার আলটিমেটাম কোটা বিরোধীদের না বুঝেই আন্দোলন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। 3000 বাংলাদেশি কর্মী নেবে ইউরোপের 4 দেশ। 2032 পর্যন্ত অব্যাহত থাকতে পারে জিএসপি সুবিধা। নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি, হামলাকারী শনাক্ত, প্রশ্নের মুখে সিক্রেট সার্ভিস। ইউরোপ আমেরিকা শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চোখ ফুটবল প্রেমীদের, আরও একবার মেসি ম্যাজিক দেখার অপেক্ষা। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।